নমস্কার। হাউস 54 আয়োজন করতে চলেছে একটি 3 দিন ব্যাপী নাট্য উৎসব। এটি অনুষ্ঠিত হবে 4, 5, 6 জুন একাডেমি মঞ্চে সন্ধে 6:30 থেকে। প্রথম দিন থাকছে উড়ন্ত তারাদের ছায়া, দ্বিতীয় দিন অর্থাৎ 5 তারিখ থাকছে আক্ষরিক, এবং উৎসবের শেষ দিন অভিনীত হবে প্রথম রাজনৈতিক হত্যা। এই 3টি নাটকেরই নাট্য নির্মাতা দেবাশিস। আজকে আমাদের সঙ্গে আছেন দেবাশিস। ওনার সঙ্গে আমরা এই 3টে নাটক এবং সার্বিকভাবে ওনার নাট্য নির্মাণ এই নিয়ে আমরা কথা বলতে চলেছি। নমস্কার। নমস্কার। দাদা, প্রথমেই যে প্রশ্নটা থাকছে, নাটকের সবকটা এলিমেন্ট মানে মিউজিক, সেট, লাইট, টেক্সট এবং ডিরেকশন, এই সবটা নিয়ে যে টোটাল থিয়েটারের কনসেপ্ট, এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই ব্যাপারটাকে কিরকম ভাবে দেখেন? এটা এটা অনেকটা বাধ্য হয়ে করা। মানে আমি প্রথমে তো এত কিছু করতাম না, শুধু নাটক ডিরেক্ট করার কথাই ভেবেছিলাম। ডিরেক্ট করতে গিয়ে দেখলাম যে 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 সেগমেন্ট গুলোতে আমি এখন কাজ করি, প্রায় সবকটা সেগমেন্ট আমি নিজেই হ্যান্ডেল করি। সেই প্রত্যেকটা সেগমেন্টে আমি নানাভাবে প্রতারিত হচ্ছি। এক হচ্ছে, যা যা আমি ডিজাইন চাইছি, যেহেতু আমি ধরা যাক আলো, আমি প্রপার যখন আলো বুঝতাম না কোনটা কোথা থেকে আলো আসছে, কি কালার, কেন আসছে, আমি ডিমান্ডটা বলতে পারতাম কিন্তু টেকনিক্যালিটিসটা বুঝতাম না। তখন দেখতাম আমি যেমন আমার নিজের প্রত্যেকটা শো দেখি অডিয়েন্স হিসাবে, তখন দেখতাম যে একদিন আমার ঠিক মনে হচ্ছে যে এইটা ঠিক হলো না, এই দিকের আলোটা এরকম কালার ছিল না, বা এটা এরকম ছিল না, এই আলোটা লো অ্যাঙ্গেলের আলো আসেনি। এবার আমি তো বলে বুঝাতে পারছি না যে সমস্যাটা কোথায় হয়েছে। তাদের বললে তারা বলে দেবে কিন্তু বুঝিয়ে যে এটা তো হয়েছে, ঠিকই ছিল অজিজদা, আমরা তো ঠিকই করেছি, কিন্তু ব্যাপারটা ঠিক নয়। এবার যখন আমি বুঝতে শুরু করলাম এরকম বিভিন্ন সেগমেন্টে যে আমি নিজে পুরোটা না বুঝলে আমার ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেটা ক্রিয়েটিভলি আমি লুজার হচ্ছি, তখন আমার বাধ্য হয়ে নিজেকে সবকটা সেগমেন্ট সময় দিয়ে শিখতে হয়েছে। এবং আমি প্রথমে তাকিয়ে তাকিয়ে শুনে শুনে শিখেছি। আমি প্রথমে ভাবতাম আমাকে আলো শিখতে হবে, তাহলে আমার কাজটা কি। আমি সব নাটক যত দেখতাম, আমি দুনিয়ার নাটক দেখে বেড়াই, দুনিয়ার পারফরমেন্স, ডান্স যা পাই পারফরমেন্স, লাইভ পারফরমেন্স দেখে বেড়াই, সিনেমাও দেখি। কিন্তু তখন আমি নাটক দেখার বদলে সেকেন্ড শোতে গিয়ে শুধু লাইট সোর্স গুলোর দিকে তাকিয়ে থাকতাম, বেশ, কোথা থেকে কি আসছে। এবার আমার কাছে শেখার নিয়মটা হচ্ছে, তোমাকে প্রথমে কিছু বুঝতে হবে না। শেখাটা এমন একটা জিনিস, সবাই ভাবে আমি মন দিয়ে শিখবো, মন দিয়ে শেখা বলে কিছু হয় না। কারণ আমরা সবচেয়ে কঠিন দুটো শেখা, যে দুটো আমাদের জীবনের সবচেয়ে এলিমেন্টারি জিনিস, সেই দুটো যখন শিখি তখন আমাদের শেখার বয়স হয়নি। হাঁটা আর কথা বলা, আমরা জাস্ট অ্যাম্বিয়েন্সে থাকি, থাকতে থাকতে শিখে যাই। তার মানে কি, আমাদের সাবকনসিয়াস ক্যাচ করতে থাকে। একদম। এইটা আমার স্টাডি থিওরির, এটা আমার একটা বড় পাওয়া। এইটা আমি কি করি, তার ফলে আমি যখন কিছু শিখতে চাই, আমি জাস্ট অ্যাম্বিয়েন্সে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং দেখি। আমি মনোযোগ দিয়ে, খুব মন দিয়ে, একাগ্র ভাবে এইটা কোনখান থেকে আসছে, এইটার নাম কি, এটার দরকার হয় না। বারবার বারবার দেখতে দেখতে একই জায়গায় দাঁড়াতে দাঁড়াতে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় যে কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে। এবার টানা 2 বছর আমি সময় দিয়েছি সাউন্ড কি হচ্ছে, কোথা থেকে আসছে, কি হচ্ছে, কেন হচ্ছে, কোন টিউন কার কি শোনার জন্য। টানা 2 বছর আমি আলোর সোর্সের দিকে তাকিয়ে থেকেছি। এই জার্নিটা শুরু করতে করতে, হ্যাঁ, এই জার্নিটা শুরু হচ্ছে কবে থেকে? এটা শুরু হচ্ছে বেসিক্যালি ওই, আমি বলছি 2010-11-তে যখন আমি বিপদে পড়তে শুরু করেছি। 2010-11 থেকে শুরু হয়েছে, যখন আমি মুক্তধারা, তারপরে করছি ইলাগুড়োই শারীরিক পাস করছি, তখনই শুরু হয়েছে। আমি বুঝতে শুরু করলাম যে আমাদের এখানে সবটা কিছু যেমন সত্যজিৎ রায় সবকিছু পরের দিকে নিজে করতেন, উনি সঙ্গীতে মনোযোগ দিলেন নিজেই করবেন বলে। কারণ আমরা কি হয়, আমরা যেটা ডিরেক্টর ঠিক যেটা চায়
কমিউনিকেশন প্রপার না হলে, সেই লোকটা সবসময় সঙ্গ না দিলে, আমাদের এখানে কি হয়, সবাই সবসময় সঙ্গ দেয় না। একদম অর্থাৎ কোনো একটা ক্রিয়েটিভ কাজ তুমি গুছিয়ে তুলতে চাইছো, কিন্তু টেকনিক্যাল মানে ডিজাইনারদের তুমি সবসময় তোমার সঙ্গে পাবে না। তোমার চিন্তার দুদিন বাদে একটা বদল হলো, হুম, তুমি কমিউনিকেট করার আগে সে ওটা করে ফেলেছে, তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু তুমি নিজে জানো ব্যাপারটা, তুমি তো চেঞ্জ করে নিতে পারো। একদম তার ফলে আমি বুঝলাম যে আমাকে সবটা করতে হবে, কারণ সবটা আমার নিজের মনোমতো না হলে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না আমার থিয়েটার নিয়ে। যেদিন থেকে আমি সবটা নিজে বুঝেছি, শিখে উঠতে পেরেছি, প্রচুর সময় দিয়েছি তার জন্য, সেদিন থেকে আমার থিয়েটার গুলো দাঁড়াতে শুরু করেছে। মানে আমি জানি কোথায় কি করছি, কেন করছি, আমার পুরোটা গ্রিপে, আই ক্যান কন্ট্রোল এভরিথিং। ওকে সেইটা আমার দরকার ছিল, আমি জোর করে শিখেছি, বাধ্য হয়ে শিখেছি। এবং একটা সময়ের পর আমি নাটক লেখাও, আমি তো নাটক লিখতাম না। আমি দেখলাম আমার নাটক আমাকেই লিখতে হবে, বেশ আমার কথাগুলো আমাকে বলতে হবে, আমি অন্যের কথা কেন প্রচার করব? আর সেই কথা আমার মতো হবেও না, একদম। প্রত্যেকের কথা আলাদা আলাদা রকম। তার ফলে আমি নাটকও লিখতে শুরু করলাম, সেই ক্রাফটটা আমাকে শিখতে হয়েছে। ক্রিয়েটিভ রাইটিং নিয়ে আমি প্রচুর পড়তে শুরু করলাম, প্রচুর স্ক্রিন প্লে নিয়ে আমি স্টাডি শুরু করলাম, এমনি প্লে অ্যানালাইসিস তো আছেই। সেগুলো করতে করতে আমার মনে হয়েছে আমার তৈরি হওয়ার যে ধারণাটা, সেটা ওই প্রথমে ছিল যে তুমি শুধু অ্যাম্বিয়েন্সের মধ্যে ঢুকে পড়ো, শেখার চেষ্টা করো না। এইটা আমাকে খুব কাজে দিয়েছে যে এই পুরো ব্যাপারটা আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে, কারণ আমি ওই জোর করে শিখিনি, একদম। সেইটা একটা সুবিধা হচ্ছে। আচ্ছা, সব থেকে ভালো কাজটা, সেরা কাজটা তৈরি হয় রিহার্সাল রুমে, এই একটা কথা প্রচলিত আছে। হুম। এটা কি বিশ্বাস করো তুমি? মানে এটা কারা প্রচলন করেছে কথা? মানে এটা শোনা যায় বিভিন্ন দলে, বিভিন্ন মার্কেটে, অনেক সেমিনারে ওই কথাটা শোনা যায়। আমি বলছি কাজটা তো রিহার্সাল রুমেই তৈরি হয়। মানে ধরা যাক সচিন তেন্ডুলকার ব্যাট করছে, হ্যাঁ যে ফ্লিক করছে, হুম, সেই ফ্লিকটা সে খেলার সময় করছে, আমরা দেখতে পাচ্ছি, অ্যাটিস করছে, হুম, বল আসছে করে হুম, দিচ্ছে, কিন্তু সেই ফ্লিকটা সে হয়তো 13,000 বার প্র্যাকটিস করেছে বাড়িতে পারফেকশন করার জন্য। প্র্যাকটিক্যাল এস্থেটিক্স এর, প্র্যাকটিক্যাল এস্থেটিক্স বলে একটা অ্যাক্টিং টেকনিক আছে, তাতে দুটো পার্ট আছে। একটা হচ্ছে থিঙ্ক বিফোর অ্যাক্ট, হুম, আর একটা হচ্ছে অ্যাক্ট বিফোর থিঙ্ক। ওকে মানে থিঙ্ক বিফোর একটা কি বলছে, তুমি তোমার প্রিপারেশন, যেটা তুমি বলছিলে রিহার্সাল, তুমি তোমার প্রিপারেশনটা অ্যাক্টিং এর স্টেজে নামার আগেই শেষ করে নাও। মানে যা কিছু করবার তুমি স্টেজে উঠে আর করবে না, বেশ যা কিছু চিন্তা ভাবনা যা করার, এক্সট্রিম করার, সেটা তুমি স্টেজে নামার আগে শেষ করে নাও। আর স্টেজে যখন নামছো তখন তুমি তোমার প্রিপারেশনটা ভুলে যাও, ওটা হচ্ছে বেশ অ্যাক্ট বিফোর থিঙ্ক। মানে তুমি চিন্তা না করে করো। ওকে। এবার আমি যদি ওটা অভ্যেসে না নিয়ে আসি আমার মানে মাসেল প্র্যাকটিসটাকে, মেমোরিতে ঢোকাতে হবে জিনিসটা। হ্যাঁ, ওটা যদি আমার অভ্যেসে না নিয়ে আসি, তুমি কি শর্ট দিতে গিয়ে বা তুমি কি স্টেজে পারফর্ম করতে গিয়ে টেকনিক ভাববে না যে আমি এই টেকনিক অ্যাপ্লাই করছি? দ্যাট ইজ রং। তারপরে রিহার্সাল রুমেই তো পুরোটা তৈরি হচ্ছে, আমরা গিয়ে ওখানে স্মুথলি সেটা প্রেজেন্ট করছি মাত্র। তারপর হচ্ছে ভালো কেন, খারাপটাও রিহার্সাল রুমেই তৈরি। আমাদের এখানে বেশিরভাগই খারাপ, ইনক্লুডিং মি। হ্যাঁ, খারাপটাও তো রিহার্সাল রুমেই তৈরি হয়। তার ফলে যা কিছু তৈরি হয় রিহার্সাল রুমে। একদম। বাচ্চা তো নার্সিং হোমে তৈরি হয় না, আমরা সবাই জানি। রিহার্সাল রুম ইজ দ্য বেস্ট। আচ্ছা, সমস্ত Workshop. আর্ট ফর্মেরই একটা আর্কাইভাল ভ্যালু আছে। হুম। মানে অনেক চেষ্টা হয়, কিন্তু থিয়েটারের তো সেরকম ভাবে কোনো আর্কাইভাল ভ্যালু নেই। থিয়েটার তৈরি হচ্ছে এবং ফুরিয়ে যাচ্ছে। হুম। এই ফুরিয়ে যাওয়াটা কি মানে, মানে থিয়েটারের জোরের জায়গা হয়তো অবশ্যই, এই ব্যাপারটা নিয়ে তোমার কি বক্তব্য? যে কোনো কোনো ব্যাপারই না, আমরা আমরা তৈরি হচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, আমরা মরে যাব। কিছু ছবি থাকবে, ভিডিও থাকবে, কিছু লোক দুদিন কথা বলবে, তারপর ভুলে যাবে। সেটাই হওয়া উচিত, পৃথিবীর সব জিনিসই তাই। অত অমর হয়ে থেকে যাওয়ার ইচ্ছা কেন এত মানুষের? কোনো মানে নেই। এই অমর হয়ে থেকে যাওয়ার ধারণায় প্রচুর করাপশন তৈরি হয়, প্রচুর অ্যাপেটাইট তৈরি হয়, প্রচুর ডিপ্রেশন তৈরি হয়। এত অমর হওয়ার কেন লোভ? মরে যাক না, কিছু জিনিস থাকবে, জন্মাবে, মরে যাবে। ফুল একটা জিনিস ভালো ফুটলো, সেটা ধরে রাখতেই হবে। আমার মা, সে তো রেডিও, যখন মারা গেছে 1994, সারা জীবন একটা রেডিও নিয়ে কাটিয়েছে। তারপরে তো তার না, এটা এটা দুঃখের কিছু নয়। রবীন্দ্রনাথ তো এসিতে শোননি। একদম আমি বলছি যে যে সময় যেরকমটা পাচ্ছে তাতেই তার আনন্দটা পুরোটা হচ্ছে, কম এরকমটা নয়। আমরা এই সময়কার মানুষ, আমরা যেটা পাচ্ছি সেটাতে বাঁচবো, সেটা ফুরিয়ে যাবে। আমি বলছি ফুরিয়ে যাওয়া ইজ বেটার।
নশ্বরতাকে আমি সাপোর্ট করি, কারণ নশ্বরতা হচ্ছে সেই জিনিস যেটা তোমাকে কি বলবো, ইভেনচুয়ালি একটা মিনিং দেয়। আর তুমি যদি নশ্বর না হতে, আমি সেই নিয়ে আমি লিখছিও এটা, এমন একটা মানে উপন্যাসের মতো, কিন্তু ওটা থিয়েটার লিখছিও, যে একটা জায়গা আছে, একটা অঞ্চল হয়েছে, সেই অঞ্চলে কেউ মারা যায় না, বেশ। কিন্তু সেই অঞ্চলে কেউ থাকতে চায় না, ক্রমাগত সেই জায়গা থেকে লোক কমে যাচ্ছে, কারণ সেই অঞ্চলে সবাই জানে আমি তো মরবো না, যা খুশি অপরাধ হচ্ছে, যা খুশি করাপশন হচ্ছে, বন্ধু বন্ধুকে কুপিয়ে চার ফালা করে ফেলে রেখে আসছে, পরের দিন সে জোড়া লেগে আবার চলে আসছে বাজারে, মানে টোটাল একটা ক্যাওস। তার মানে নশ্বরতা আছে বলে আমাদের মধ্যে কিছুটা শান্তি আছে, যখন এটা থাকবে না ইট উইল বি এ ক্যাওস। তারপরে এগুলো ফুরিয়ে যাওয়া ভালো, থিয়েটার ভালো লাগে আমার এই ফুরিয়ে যাবে বলেই। এমনিতেও দেখো খারাপ সিনেমা থাকে না, আর প্রত্যেকটা জিনিসের একটা, আমরা যতই বলি অবিনশ্বর থাকবে, প্রত্যেকটা জিনিসের একটা কি বলবো পিরিয়ড আছে। এই যে আমরা জোর করে পুরনো নাটক আবার করতে থাকি এখনো এটা অ্যাপ্লিকেবল বলে, সেটা কতটা জোরই, কারণ সবকিছু বদলায়। কিন্তু যদি কেউ দেখতে চায়, হ্যাঁ, তার দেখতে চাওয়াটাকে তাহলে কিভাবে আর্কাইভাল ভ্যালু, তুমি তো আর্কাইভ করে রাখছো, একটা আর্কাইভাল থিয়েটার থাকবে যেখানে এই যে প্রসেনিয়াম একদিন থাকবে না, চিতরের দুর্গ তো আছে আমরা দেখতে যাই, হ্যাঁ, প্রসেনিয়াম জিনিসটা একদিন থাকবে না, কিন্তু তুমি লিখে রেখে দাও আমি মরি বা বাঁচি, ওই রকম একটা দামড়া জিনিস, ওইরকম কতগুলো কার্টেন, দূরে এত বড় বড় চেয়ার নিয়ে লোক বসে রয়েছে, বিয়ে বাড়ির মতো 1200-1400 লোক আসবে দেখবে, এটা ওল্ড কনসেপ্ট, হ্যাঁ, এইগুলো থাকবে না। এটা কি স্পেস, ওরকম একটা স্পেস বানিয়ে দিয়েছে বলে আমাকে মানতে হবে, এটা আমি আগেও বলেছি, মানতে হবে, আমি মানবো কেন? এটা কোথায় লেখা আছে এটাই থিয়েটার? এরকম থিয়েটার তো এরকম হওয়ার কথা না, তার ফলে ওগুলো থাকবে না কিছু। একদম। এইখান থেকে পরের প্রসঙ্গে আসি, বর্তমান বাংলা থিয়েটার কি কিভাবে দেখছো সার্বিকভাবে? বাংলাতেই দেখছি, মানে কিন্তু বেশিরভাগই কি বলবো, ইংরেজি থিয়েটারের বঙ্গ ভার্সন হওয়া প্র্যাকটিস আছে আমাদের এখানে। হ্যাঁ, কিন্তু আমি আমাদের থিয়েটারকে বাংলাতেই দেখতে চাই, আমি চাই যেভাবে, হয়তো অনেকের অনেক রকম ধারণা আছে, প্রত্যেকের ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু আমি যেভাবে চাই সেটা হচ্ছে, এই যে তোমরা যারা থিয়েটার করছো নতুন, তোমরা তোমাদের কথাই বলো, মানে আমি বলছি ল্যাঙ্গুয়েজ তোমাদের হোক, আমি বলছি কোনো অ্যাডাপ্টেশন নয়, কোনো অনুবাদ নয়, অন্য কারো কথা নয়, তুমি তোমার কথা বলো, এটা তোমার সময়ের তোমার থিয়েটার হয়ে উঠুক, মানে তোমার আর্ট হয়ে উঠুক। আমরা তো কমিউনিকেট করতে চাইছি, আমি আমার এক্সিস্টেন্সটাকে কমিউনিকেট করতে চাইছি, হাউ আই ডিফাইন, মানে আমার ডেফিনিশনটাকে তোমাকে কমিউনিকেট করতে চাইছি, তুমি কিভাবে দেখছো একদম। আমাকে। এবার সেটা বারবার অন্যের কথা আমরা পাস করলে মানে উইল বিকাম এজেন্ট। আমি তো এজেন্সি খুলিনি, একজন আর্টিস্টের কিছু মৌলিক কথা থাকা দরকার, একদম। আমার নিজের কিছু কথা থাকা দরকার। শেক্সপিয়ারের নিজের কথা ছিল, রবীন্দ্রনাথের নিজের কথা ছিল, আমি বলছি নিজেদের কথা থাকা দরকার। সেই নিজেদের কথা বাংলা থিয়েটারে বেশি করে আসা প্রয়োজন, এটা আমার মনে হয়। তাছাড়া বাংলা থিয়েটার দেখো আমাদের থিয়েটার তো দরিদ্র থিয়েটার, গরিবের থিয়েটার, এবং সেটাকে আরো গরিব করে রাখার একটা চেষ্টা চলে। গরিবটা মানে আমি বলছি শুধু অর্থে নয়, ক্রিয়েটিভ জোনেও গরিব করে রাখার চেষ্টা চলে। তুমি ভালো কিছু করে বলবেও কিন্তু এত কি দরকার ছিল, এটা কেন করলি, কমে করো কমে করো। কিন্তু তারা বাড়িতে প্রতিদিন পান্তা ভাত খাবে না, তারা কিন্তু পয়সা হলে ইলিশ কিনে আনবে, মাটনের খোঁজে যাবে, হ্যাঁ, কিন্তু তারা তোমাকে বলবে প্রতিদিন পান্তা ভাত খাও, প্রতিদিন তুমি নিম পাতা দিয়ে পান্তা ভাত খাও। পান্তা ভাতও খুব সুন্দর, আমি যেমন গরম পড়লে পান্তা ভাত খেতে ভালো লাগে, ঘি মাখা ভাত খেতে ভালো লাগে, আলু সেদ্ধ খেতে ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু সবটাই তো জীবনে প্রয়োজন আছে। জীবন কোনো একটা রুটিনে চলবে না, জীবনকে তুমি ডিফাইন করে দিতে পারো না যে তুমি কমে করো, কমটাই ঠিক, তুমি বেশিও করো কমও করো, যখন যেভাবে তোমার কমিউনিকেট করা দরকার তুমি সেভাবেই করো। তোমার একদিন প্রচুর পোশাকের দরকার,
একদিন দরকার নেই, তোমার একদিন প্রচুর কথা জমে আছে, একদিন কোনো কথা বলতে ইচ্ছা করছে না, তোমার কমিউনিকেশন তাই হবে। তুমি ঠিক করে দেওয়ার কি আমি কিভাবে বলবো না বলবো। তার ফলে বাংলা থিয়েটারে যত নিয়ম কানুন আছে, যারা নতুন আসছে সমস্ত নিয়ম কানুন ছুঁড়ে ফেলে দিয়ে একদম নিজেদের মতো থিয়েটার করা উচিত, নিজেদের মতো কথা, নিজেদের মতো সাজ, নিজেদের মতো স্পেস, সবটা নিজেদের মতো। আমি বলছি একটা রিজিড জোন আছে, কঠিন জোন, ইন্টেলেকচুয়াল রিজিডিটি আছে, সেইটাকে বাড়ি মেরে ভাঙতে হবে। সেইটা আমি ক্রমাগত চেষ্টা করে যাই, আমি পাত্তা দিই না। সেইটা আমার মনে হয় বাংলা থিয়েটারের একটা আর্ট কি চলছে। এবার একটু টেকনিক্যাল পার্টে আসি। তোমার নাটকে লাইভ মিউজিক সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার এই লাইভ মিউজিককে কিভাবে দেখো তুমি? থিয়েটার তো একটা লাইভ মাধ্যম, থিয়েটার খেলা, স্পোর্টস, ডান্স। এবার যখনই তুমি সেখানে, আমাদের প্রয়োজন আছে, যখনই তুমি সেখানে একটা পিস মিউজিক রেকর্ড করে বাজাচ্ছ, মিউজিকটা কিন্তু ডেড। ওকে, পারফরমেন্স লাইভ, মিউজিক ডেড। কিন্তু আমি বলছি ডেড, ডেড বলে তো কিছু হয় না। কিশোর কুমারের গান যখন আমি শুনি, আমরা কি মরা মানুষ গান গাইছে ভাবি? না ভাবছি না, কারণ ওই মিউজিকটা আমাকে কিছুটা দিচ্ছে, তার ফলে ওটারও প্রয়োজন রয়েছে। কিন্তু থিয়েটার কি ডিমান্ড করে, থিয়েটার তো একটা অনেকগুলো আর্টের সমন্বয়। থিয়েটার ডিমান্ড করে মিউজিকটাও তোমার থিয়েটার থেকে ক্রিয়েট হোক। তোমার থিয়েটার, তোমার ঘরের যে মিউজিক, তুমি যখন রান্না করছো, খাচ্ছ দাচ্ছ, তার একটা মিউজিক আছে। এই প্লেটে শব্দ হয়, রান্নার খুন্তিতে শব্দ হয়, ওটা কিন্তু একটা অ্যাম্বিয়েন্স, এর একটা মাধুর্য আছে, যেটা আমরা এগুলো যখন থাকে না তখন মিস করি। আমি বলছি সেই থিয়েটারের সেই মিউজিকটা কিন্তু আমরা শুনতে পাই, সিকোয়েন্স মিউজিক। আমাদের থিয়েটার কথা বলা থিয়েটার, শুধু একে অপরের সঙ্গে ডায়লগ বলছে। বেশিরভাগ থিয়েটারে আমি দেখি কোনো অ্যাক্টিভিটি নেই। অ্যাক্টিভিটি নেই মানে মানুষ কিছু করছে না, শুধু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংলাপ বলে যাচ্ছে। কিন্তু ভালো অ্যাক্টর, ভালো ডিরেক্টর কি করবে, লাইফ অ্যাক্ট করবে সিকোয়েন্সের মধ্যে, কোনো না কিছু না কিছু কাজ করতে। বড় ডিরেক্টরদের দেখবে সবসময় অ্যাক্টার্সরা কিছু না কিছু করছে, কারণ দিনের সবসময়টা তো তারা শুধু কথা বলে না একে অপরের সঙ্গে, মান অভিমান পর্ব নিয়ে জীবন চলে না। খাচ্ছে, নয় বানাচ্ছে, নয় সাজাচ্ছে, কিছু না কিছু করতে করতে সে কথা বলছে। এবার সেগুলোর মিউজিক আছে, সেগুলো আমরা শুনতে পাই, সেগুলোর একটা কি বলবো হারমোনি আছে। হারমোনি। আমি সেই হারমোনিয়াটাকে বার করার চেষ্টা করি, যে যে সিনটা হচ্ছে বা যে থিয়েটারটা হচ্ছে তার মধ্যে কি হারমোনি আছে, সে আমাকে কি শব্দ তার ভেতর থেকে দিচ্ছে। সেইটাই কিন্তু এই যে তুমি বলো যে আক্ষরিকের যে মিউজিক, আমি যদি পঞ্চানন কর্মকারের সময়টাকে কল্পনা করি, পঞ্চানন কর্মকারের বাড়িটা আমরা কোন মিউজিক আইডেন্টিফাই করব? একদম ক্রমাগত ওই শব্দটা হচ্ছে, এবং এই শব্দটার মধ্যে একটা হারমোনি আছে, এবং ওই শব্দটা যখন হচ্ছে তার মনে মনে কি চলছে। আমি এই প্রশ্নটাতে আসতামই, তুমি আগেই চলে এলে। সেইগুলো যে আমাকে আক্ষরিকের ক্ষেত্রে তুমি হরফ তৈরির সঙ্গে একটা বিটকে মিলিয়ে দিয়েছো, একটা রিদম সেকশনকে মিলিয়ে দিয়েছো, এবং সব থেকে বেশি আকর্ষণ করে হয়তো ওই জায়গাটাই, মানে সবটাই করে কিন্তু ওটা বিশেষভাবে কিক আকর্ষণ পয়েন্ট করে। যেটা বলে। একদম। বেশ। আচ্ছা, তুমি যখন ঐতিহাসিক নাটক করছো, অনেক ক্ষেত্রেই তো অনেক তথ্য পাওয়া যাচ্ছে না। ধরো উড়ন্তর ক্ষেত্রে মোহাম্মদ শাহ রাঙ্গিলাকে নিয়ে সেরকম কোনো তথ্য নেই, বা প্রথম রাজনৈতিকের ক্ষেত্রেও তুমি গোটা জিনিসটাকে একটা নতুন ভাবে সাজাচ্ছ, একটা রিকনস্ট্রাকশন হচ্ছে। এই প্রসেসটা কিরকম থাকে তোমার? আমার যেমন খুব সুবিধা হয় তথ্য না থাকলে। তথ্য থাকলে কি হয়, কিছু লোকজন এসে বলবে এখানে ওইটা ও করেনি, কিন্তু ওই সালে ওইটা হয়েছিল, তোমার ক্রিয়েটিভ জোনটাকে আটকে দেয়। তাহলে যত তথ্য থাকবে না তত তোমার কাজ করতে সুবিধা। কারণ আর্ট ফর্ম কি করে, একটা, যেমন এখন তো সবাই জানে যে সত্যি বলে আলটিমেটলি বিজ্ঞানীরা বলেছেন সত্যি, ওই যে আমি আছি তুমি আছো সত্য আছে স্থির বলে একটা কথা আছে না, ট্রুথ ইজ আলটিমেট, সেটা নয়, সেটা তো বিজ্ঞান বলে দিয়েছে। ধরা যাক একই আকাশে কুমেরুতে একজন দেখছে আকাশটা লাল, আকাশটা নীল হয়ে আছে, সেই আকাশটাই একটু দূর থেকে আরেকজন দেখছে আকাশটা লাল হয়ে আছে, কিন্তু অরিজিনাল কালারটা কোনটা তুমি তো ডিফাইন করতে পারবে না। তার মানে পার্সপেক্টিভ ট্রুথকে ডিফাই করে। তুমি
আজকে এই ঘরে বসে আমরা এখানে কথা বলছি, হুম। এটা একটা ট্রুথ। কিন্তু যে ওখানে শাট আপ বলছিল, তার কাছে ট্রুথ হতে পারে এখানে কিছু একটা এমন কিছু খাওয়া দাওয়া চলছে যেটা অবৈধ এবং আমরা কিছু ফালতু কথা বলছি, সেই জন্য সে শাট আপ বলছে। হ্যাঁ, তার মানে সে কিন্তু ওই ট্রুথটা নিয়ে বাঁচছে, হিজ ট্রুথ। তার ফলে আমাদের প্রশ্নটা কি ছিল, ভুলভাল বলতে গিয়ে? প্রশ্নটা ছিল যে রিকনস্ট্রাক্ট কি করে করো হ্যাঁ, হিস্ট্রিকে। হ্যাঁ। তার ফলে কি হচ্ছে, আমরা আমাদের মতো সত্যি সাজিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি একটা হিস্টোরিক্যাল ফ্যাক্টকে আমার দিক থেকে দেখে সেটাকে এক্সপ্লেন করতে বা সেটাকে রিপ্রেজেন্ট করতে। আমার আমার দেখা কি হিস্ট্রিটাকে আমি দূর থেকে দাঁড়িয়ে যেরকম ভাবে দেখতে চাই সেরকম ভাবে তোমাকে ফেলছি। মেবি এটা সত্যি নাও হতে পারে, এটা তো ফিকশন। হ্যাঁ। আমি তো বলছি না এটা ইতিহাস বই। ইনফ্যাক্ট ইতিহাস বইতেও ফিকশনই থাকে, মানে যে যা সাইড করে। অ্যারিস্টটল যেটা বলেছিলেন পূরণকারক সত্য। হ্যাঁ, একদমই একদমই। হ্যাঁ, আমার এটা আমার এটা বলতে পারো উল্টো দিক থেকে পূরণকারক তথ্য। বেশিরভাগটাই আমার ক্রিয়েটিভিটি, তথ্য যেটুকু আছে সেটা দিয়ে আমি বাকিটা পুড়িয়ে দিচ্ছি। আমাকে তো কোনো একটা, আমার কথাটা কোনো একটা জোনে বা কোনো একটা চরিত্রের মুখ দিয়ে বলতে হবে, আমি সেটাই বলে দিচ্ছি। আমার মধ্যে অনেকেই আছে, আলাদা আলাদা মানুষের কথা আলাদা আলাদা চরিত্র হয়ে আসছে। আমি একটা জীবন বাঁচবো, কিন্তু এরা বহুবিধ জীবন বাঁচতে পারছে। সেইটা তার ফলে ইতিহাসের জিনিসপত্র আমারই জিনিসপত্র, আমারই তৈরি ইতিহাস। সেখানে বাই এনি চান্স এই ক্যারেক্টার গুলো আসছে যাচ্ছে ফিরে যাচ্ছে। তুমি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়েও কাজ করেছো। শক্তি হ্যাঁ। চট্টোপাধ্যায় বলেছিলেন না, আমার ভেতর ঘর করেছে লক্ষ জানা। হ্যাঁ, অনেকটা সেরকমই। 100%। আচ্ছা, তুমি মেটাফরিক্যালি অনেক রকম এলিমেন্ট ইউজ করো যেটা হয়তো সেভাবে ইউজ, মানে একদম ইউজ হয় না। ধরো উড়ন্তর ক্ষেত্রে তুমি ইউজ করছো একটা কাটা মুন্ডুর হিসেবে একটা তরমুজকে, বা প্রথম রাজনৈতিকে চেয়ার টেবিল দিয়ে একটা রিবন তৈরি হচ্ছে যেটা একদম ট্রেনের একটা সিকোয়েন্স তৈরি করছে। এই মেটাফরিক্যালি এলিমেন্ট ইউজটাকে কিভাবে দেখছো তুমি? দেখো, দুটো আর্ট ফর্মের পাশাপাশি দু রকম অ্যাপ্রোচ আছে। সেটা হচ্ছে সিনেমা আর থিয়েটার। পার্থক্যটা কি? এই যে লোকে মাঝে মাঝে আমাকে বলে তুমি কেন সিনেমা করো না, তুই কেন সিনেমা করিস না। ওটা হচ্ছে তারা কোনো ক্রিকেটারকে গিয়ে বলবে না তুই কেন ফুটবল খেলিস না। সচিনকে গিয়ে বলতে পারতো তুই মেসির মতো আরো জনপ্রিয় হতে পারতি, কারণ এতগুলো দেশ ফুটবল খেলে। সেইটা দুটোই বল, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সিনেমা বানাই তখন রিয়েলিটিকে অ্যাপ্রোচ করতে হয়। একদম। অর্থাৎ নদীর শটে নদীর কাছে যেতে হয়, দোতলার শটে দোতলায় উঠতে হয়, আকাশে কেউ উঠলে আকাশ দেখাতে হয়। কিন্তু মঞ্চ হচ্ছে, স্টেজ হচ্ছে বা স্পেস হচ্ছে এমন একটা জায়গা, তোমাকে না লোকালকে বা তোমার ইমেজকে ট্রান্সলেট করতে হয়, ক্রিয়েটিভলি ট্রান্সলেট করতে হয়। অরিজিনাল ইমেজ বা অরিজিনাল লোকাল হলে চলে না। তুমি তো ট্রেন দেখাতে পারবে না, তুমি তো সমুদ্র দেখাতে পারবে না, তুমি তো হিরোশিমা নাগাসাকি বম্ব ব্লাস্ট করছে দেখাতে পারবে না, হাঙরের পেট দেখাতে পারবে না, যেগুলো সিনেমায় পারবে। একদম। তার ফলে তোমার কাছে দর্শক আসছে কিন্তু ট্রান্সলেশন ভার্সন দেখতে। এই ট্রান্সলেশনটা তুমি কিভাবে করছো সেটার উপর নির্ভর করে তুমি থিয়েটারকে কিভাবে মানাচ্ছ বা দেখছো। একদম। তার মানে মেটাফর তো তোমাকে ইউজ করতেই হবে, তুমি ট্রান্সলেশন করতে বাধ্য। তুমি একটা সমুদ্র তুমি দেখাতে পারছো না, তুমি কি করতে পারো, তোমাকে ভাবতে হবে তখন। তার মানে সমুদ্রের রিয়েল ইমেজটাকে তুমি দিচ্ছ না, সমুদ্রের ফিলিংটা তোমার মাথায় আসলেই তো যথেষ্ট। একদম। তার মানে তোমার, আমরা রিয়েল ইমেজের দিকে যাই। জল বলতে প্লাস্টিক নাড়িয়ে জল, হ্যাঁ, অমুক তমুক, খুব প্রচলিত একটা হ্যাঁ, জিনিস আমরা এটা। রিয়েলিটির দিকে যাই। ব্যাপারটা তো ট্রান্সলেশনের দিক দিয়ে। কেউ সমুদ্র বলছে, বা ধরো ট্রেনের কথা তুমি বলছো, ট্রেন মানে কু ঝিকঝিক বা আমার একটা ওই ইয়ে ঢুকিয়ে দিতে হবে বা ধোঁয়া দিতে হবে এরকম না। ট্রেন তো যে কোনো জায়গায় যে কোনো সময়। ইনফ্যাক্ট হুলস্থুলের ক্ষেত্রেও তুমি একটা ট্রেনের সিকোয়েন্স তৈরি করেছো পুরো অন্যভাবে। হ্যাঁ, একদম। সব আলাদা আলাদা হ্যাঁ। ট্রেনের আলাদা আছে। যেমন আমার আক্ষরিক নাটকের সমালোচনায় একজন লিখেছেন যে, একজন বা অনেকেই লিখেছেন বা অনেকে বলেন যে বোতলের থেকে জল বৃষ্টি চেপে কেন বৃষ্টি করানো হয়, এস্থেটিক্স ইয়ে ব্যাপার নেই, বরঞ্চ অন্যভাবে এটা ভাবা যেত। ব্যাপারটা হচ্ছে তারা খেয়াল করে না নাটকের নাম কেন প্লে। প্লে মানে কি খেলা।
রিচুয়াল গুলো কি আমাদের আমাদের পুরনো মানুষদের রিচুয়াল মানে খেলা, একদম যে খেলা আমরা রিপিট করতে 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 ওটা রিচুয়াল হয়ে গেছে। যা কিছু আমাদের পারফরমেন্সে আসবে তুলে নিয়ে আসতে হবে আমাদের খেলাকে, যেগুলো আমরা খেলি। আমরা ছোটবেলায় ট্রেন দেশলাই কাঠি দিয়ে চিক 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 দেশলাই কাঠির একটা আওয়াজ আছে করেছি। ভালোবাসা কারে কথা আমি দেশলাই কাঠি দিয়ে আওয়াজ করে ট্রেন করেছি। এবার আমরা যত আমাদের ছোট ছোট খেলাকে ট্রান্সলেশন এখানে নিয়ে আসতে পারবো, আমাদের এই থিয়েটারে নিয়ে আসতে পারবো, ততই এটা প্লে হয়ে উঠবে। মানুষ কি এটা বুঝবে? মানুষ ভাবে এস্থেটিক্স মানে ভারী কিছু, বড় কিছু। তা তো নয়। তুমি কত ছোট জিনিস দিয়ে কত বড় জিনিসকে রিপ্লেস করতে পারছো মেটাফরিক্যালি। তারপরে এই খেলা শব্দটা জোর দিতে হবে। এইটা আমার মনে হয় যারা মেকার বা যারা অডিয়েন্স, থিয়েটার অডিয়েন্স অবশ্যই ফিল্মের অডিয়েন্সের মতো করে থিয়েটার দেখবে না, অডিয়েন্স পারফর্মার সবাইকে বুঝতে হবে। আচ্ছা, এই যে উড়ন্ত তারাদের ছায়াতে তারা এক সময় মঞ্চের মধ্যে নেমে আসে হ্যাঁ, লেজার দিয়ে, যেটা করা হয়, এটা নিয়েও অনেক রকম কথাবার্তা হয়েছিল একটা time। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয় ওইটা না হলে হয়তো নাটকটা এই পর্যায়ে পৌঁছতো না, যখন মানে নাদিরের সময় একদম নেমে আসছে। এই জিনিসটাকে কিরকম ভাবে মানে ক্রাফটের দিক থেকে কিভাবে দেখেছিলে তুমি? মানে তারার আরেকটা দড়ির সঙ্গে একটা লাইট দিয়ে একটা তারার রেফারেন্স তুমি আগে দেখিয়েছো, এবং তারপরে গোটা লেজারটা নেমে আসে। এই জিনিসটাকে কিভাবে দেখেছিলে বা কিভাবে তৈরি হয়েছিল? যেমন দড়ির সঙ্গে যে লাইটটা জ্বলে সেটা আমি ভালো করে করতে পারিনি। ভালো করে করতে পারিনি বলতে আমরা তো সবসময় সময়ের অভাব বা উদ্যোগের অভাব থাকে, করে উঠতে পারিনি। আমি যেরকম ছিলাম হয়নি, চেয়েছিলাম সেটা হয়নি। আর ওই লেজার লাইটটা আমি নানা রকম কিছু নিজের যেটা মজা লাগে সেটা করতে ভালোবাসি। আমার খেলাকে আমি মানুষের সঙ্গে খেলতে ভালোবাসি। তা আমি যখন লেজার লাইট ওরকম দেখা যাচ্ছে ওই রকম পরে শুভঙ্কর আমাকে দেখায় যে এরকম লেজার লাইট আছে, তারপর আমি গুগলে দেখি, ওগুলো নিজের বাড়িতে এরকম চালিয়ে বাচ্চাদের মতো করে আমার মেয়ের সঙ্গে হয়তো করলাম। সেটাতে একটা, সেটার সঙ্গে একটা মিউজিক চালিয়ে দিলাম, ওটাকে আস্তে করে আমি সরাচ্ছি, বড় করছি ছোট করছি, এটা আমার মজা লাগছিল। এবার সেই মজাটা আমি ভাবলাম আমি শেয়ার করব আমার থিয়েটারে। এবং যখন দুটো তিনটে জায়গা আসছে যেখানে আমি, যেমন ওই লাইটটার একটা ব্যাপার আছে, ওই লাইটটা যখন ফেলা হয় সব পুরো অন্ধকারের মধ্যে ওটা একটু মাথাটা গুলিয়ে দেয়, হ্যাঁ, একটু স্পেসটা নষ্ট হয়ে যায়। তা এই স্পেস নষ্ট করাটা হচ্ছে আমার হ্যাবিট। মানে যে কোনো জিনিস জায়গা, যেমন প্রসিনিয়ামে দেখবে প্রসিনিয়ামের চেহারাটা আমি নষ্ট করতে চাই। আমি ইনফ্যাক্ট অ্যাক্টরদের বলি যে স্টেজ নষ্ট করা তোমার কাজ। স্টেজটার যে স্থিতি রয়েছে বা যে একটা জড়তা রয়েছে সেটাকে নষ্ট করে দিলে সেইটা একটা রিফ্রেশ, একটা নতুন একটা জায়গার ডাইমেনশন দিতে পারবে। তা আমি ওই টপ স্পেসটা নষ্ট করতে চেয়েছিলাম। হ্যাঁ, সেইটা আমার মনে হয় নষ্ট করার ক্ষেত্রে ওটা কাজে দিয়েছে। তারপরে আমি যখন, অনেকে বলেছে এটা কেন, অনেকেই বলেছে এটা কেন করছিস, এটা কেন করলি, ওটা না হলে ওটা বড্ড ওই ব্যাপারটা হচ্ছে আমি আমার যা ইচ্ছা হবে তাই করব। কে কি বললো না বললো আসে যায় না। তার ফলে আমি কখনো খুব একটা ফিডব্যাক নেই না। আমি কাউকে ফোন করে বলি না কেমন হয়েছে, আমি জিজ্ঞাসাও করি না। আমি নিজে বুঝি আমার এটা করতে ভালো লাগছে, ভাই আমি করব। একটাই জীবন, আমার ওটা মনে হয়েছে ভালো লেগেছে খেলাটা, আমি ওখানে খেলেছি ওই নাটক। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। হাউস 54 যে নাট্য উৎসব করতে চলেছে, সেখানে 3 দিনে 3টে নাটক, উড়ন্ত তারাদের ছায়া, আক্ষরিক, প্রথম রাজনৈতিক হত্যা। এই 3টে নাটক নিয়ে যদি মানে তোমার হয় একটা সেন্টেন্স বা কয়েকটা সেন্টেন্সে এই 3টে নাটক সম্পর্কে যদি বল। প্রথমে উড়ন্ত তারাদের ছায়া। উড়ন্ত তারাদের ছায়া, আহ, আমি যখন মোহাম্মদ শাহ আর নাদির শাহর একটা মিট হয়েছিল সেটা নিয়ে, আমি যখন অ্যাকচুয়ালি আমি কোহিনূর হীরা নিয়ে পড়াশোনা করছিলাম। বেশ। কোহিনূর হীরা একটা ভয়াবহ জিনিস, যেখানে যেখানে গেছে নানা রকম কাণ্ড ঘটিয়েছে সবাই জানে। বেশিরভাগ বলা হয় অভিশপ্ত হীরা, সেই নিয়ে অনেকগুলো বই আছে দেশি বিদেশি ঐতিহাসিকদের। যে যেখানে গেছে, যারা যারা এটা হোল্ড করেছে, সেখানে একটা করে মিস্ট্রি হয়েছে, কেউ মারা গেছে। এইসব পড়তে 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 আমি ওই রেফারেন্সে চলে যাই নাদির শাহ আর মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের ওই প্রীতি ভোজটা।
সেইটা ফ্যাসিনেটিং ছিল, দুজনের অ্যাপ্রোচটা। তখন আমি আরো স্টাডি করতে শুরু করি অ্যাবাউট দেয়ার মিটিং, লাইভ কি হয়। করতে করতে তখন আমার মনে হয় হ্যাঁ এইটা একটা থিয়েটার হতে পারে। তখন এটাকে আমি লিখি, লিখতে খুব ভালো লেগেছে। আমার 3টে নাটকের মধ্যে বেস্ট যদি স্ক্রিপ্ট হয়, এই 3টে নাটকের মধ্যে বেস্ট স্ক্রিপ্ট এইটা, উড়ন্ত তারাদের ছায়া। আক্ষরিক আক্ষরিক, আক্ষরিক হচ্ছে প্রথম রাজনৈতিক হত্যা যখন চন্দননগরে করতে গেছিলাম, আমার খুব প্রিয় এবং ভালোবাসার মানুষ তুষার ভট্টাচার্য, তিনি নিজে থিয়েটার করতেন, তিনি লেখেনও খুব ভালো, থিয়েটার নিয়ে লেখেন, এমনি এমনি লেখা নিয়ে লেখেন। জিওলজিক্যাল সার্ভে তিনি দীর্ঘ সময় কাজ কাজ করেছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় তাকে অদ্ভুত অদ্ভুত জায়গায় গিয়ে লোকেশনে কাজ করেছে, সেটা নিয়ে একটা অদ্ভুত লেখা আছে তার। তা ও আমাকে রজতদার সঙ্গে পরিচয় করে, রজতদা খুব বড় একজন ঔপন্যাসিক, রজত চক্রবর্তী। তখন রজতদা আমাকে নানান লেখার কথা আলোচনা হচ্ছিল, যখন আমি তো, আমার প্রথম প্রেম হচ্ছে লিটারেচার, তুমিও জানো, তোমারও তাই। যখন এইসব আলোচনা হচ্ছিল তখন রজতদা বলে আমি এই কাজটা করেছি, অনেকগুলো এই ধরনের কাজ রজতদা করেছে। 55 হরফে। হ্যাঁ হ্যাঁ, 55 বইটা সঙ্গে সঙ্গে আমি আনাই, আমার যেটা লাগে তো আমি সঙ্গে সঙ্গে বলি, ওরা দেরি করছে আমি তাড়া দিয়ে 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 আনিয়ে নিয়েছি। এবং তখন এই অনিকের ওরা বারবার আমার সঙ্গে যোগাযোগ করছিল, তুমি আমাদের সঙ্গে একটা কাজ করো, আমাদের সঙ্গে একটা কাজ করো। কি কাজ করব? তখন আমি বললাম যে এইটা আমি করতে চাই। তখন ওরা বললেন এটা কি ওয়ার্ক করবে? এটা আমি বললাম হ্যাঁ এটা অনেক বেশি ওয়ার্ক করবে, মানে আমি বলেই দিয়েছিলাম এটা কিন্তু উড়ন্ত তারাদের ছায়ার থেকেও বেশি পপুলার হবে। খুব কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা হয়ে যাচ্ছে এগুলো। হ্যাঁ আমি বলেছিলাম এটা, ও শেখর দাও জানে, উড়ন্ত তাদের ছায়ার যে প্রডিউস করেছে সেও জানে। তা আলটিমেটলি সেটাই হলো, আমি যখন ওটাকে শেপ দিলাম, যে এইরকম ভাবে শেপ দিলাম, ক্রাফটের উপর জোর দিয়ে আমি শেপ দিলাম, তখন সেটা পপুলার হলো। কিন্তু আক্ষরিক যেটা হচ্ছে, আক্ষরিক আমাদের প্রপারলি বাঙালির একটা নাটক, যে ভাষার সঙ্গে জড়িত, তো যে অক্ষর মানে খুব কোর অফ দ্য হার্ট, মানে আক্ষরিক সবাইকে টাচ করে। আমরা যারা পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি, মানে যে ফ্র্যাটার্নিটিটা আর্ট ভালোবাসে, ক্রিয়েটিভ, তারা আক্ষরিকের সঙ্গে রিলেট করে, আক্ষরিকের সঙ্গে। তার ফলে আক্ষরিক পপুলার হয়েছে। আক্ষরিক ভালো নাটক। একদম শেষে প্রথম রাজনৈতিক হত্যা। হ্যাঁ, প্রথম রাজনৈতিক হত্যা হচ্ছে আমার কোভিড, আফটার কোভিড বোধহয় প্রথম রাজনৈতিক হত্যা হচ্ছে আমার সেই টিম যাদের সঙ্গে প্রথম আমি, আমার চয়েসের টিম, প্রথম আমি যাদের সঙ্গে কাজ করি একসাথে, অনেকগুলো ব্যাচ তুমি জানো, ভাস্কর, রাজু, ডানা, সায়ন্তন, অভ্যুদয়, অনুরণ, এরকম একটা বড় টিম, শুভ্রজিৎ ছিল ইয়েতে বাজনায়, এরকম একটা বড় টিম যখন আমরা কাজ করি, ইনক্লুডিং ওদের 4-5 জন, কৃষ্ণাদি, পরিমল, পবিত্রদা, অন্যতিরের সঙ্গে। তা আমি প্রথমে, বিভাসদা আমাকে বলেছিল তুমি আরেকটা নাটক করো, রিভেঞ্জ ফ্যাক্টরি করেছিলাম, ভালোবাসা কারাগার করেছিলাম, তুমি আরেকটা নাটক করো আমাদের ভালো করে। তা আমি বললাম এরকম, আমি একটা এরকম ভেবেছি, কানাইলাল দত্তর জীবন, নাম ভেবেছি প্রথম রাজনৈতিক হত্যা। বিভাসদার নামটাই ভালো লেগে গেছে, বললাম প্রথম রাজনৈতিক হত্যা নামটাই আমার পছন্দ হয়েছে, তুমি করো, এবার তুমি যা চাও, আমি আর স্ক্রিপ্ট দেখবো না, তোমাকে লিবার্টি দিলাম, তুমি করো। তখন আমরা তাড়াহুড়ো করে স্ক্রিপ্ট করলাম, 17 দিন কাজ করে প্রথম রাজনৈতিক হত্যা হয়েছে। ওই 17 দিন আমার অভিনেতারা ওই বিহেভিয়ারাল প্যাটার্ন থেরাপিতে আমরা গেছি, পার্সিয়াল মেথড যেটাকে বলে। ওই 17 দিন আমার অভিনেতারা যারা, ভাস্কর, রাজু, অনুরণ, ডানা, ওরা যারা, ওই 17 দিন আমরা শুধুমাত্র ভাত, ডাল, আলু সেদ্ধ ছাড়া আর কিছু খাইনি। ওই 17 দিন কেউ সাবান, শ্যাম্পু ব্যবহার করেনি। ওই 17 দিন ওই বাদাম আর মুড়ি, আর ওই 17 দিন ওরা যেমন নারকেলের মালায় চা খেত সেরকম খেয়েছে। ওই 17 দিন আমরা একসঙ্গে ওরম ভাবে, চুলে জট পেকে গেছে, সাবান দেওয়া হয়নি, দুর্গন্ধ যাতে না হয় অন্তত শুধু শুধু সেইটা ব্যবস্থা করেছে, কারণ সবাইকে সবার মুখোমুখি হতে হয়, কাছাকাছি হতে হয়। পারফিউম ছাড়া আমরা প্রায় ওরকম একটা লাইফ কাটি ওটা তৈরি করেছিলাম। তার ফলে ওটার মধ্যে একটা আমাদের মানে ইয়ে ছিল, জিল ছিল, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। এবং ওটা একটা অদ্ভুত ভাবে ওই নাটকটা প্রথম শো থেকেই ওটা বুম করে গেল আর কি। প্রথম শোটাই এত ভালো হলো, আর সবাই ওরা পারফেকশনিস্ট,
হুম। যেমন চেয়েছি তেমনটা করেছে। ও অর্ক ছিল, অর্ক ক্ষুদিরামের পাঠ করতো, যেমন ছিল তেমনটা করেছে। চিরঞ্জীব ছিল, আমরা নেচেছি, গান, প্রায় একটা সেমি অপেরা গোছের একটা পারফরমেন্স। আমরা নানান কিছু এলিমেন্ট নিয়ে কাজ করেছি, জল ঢল নিয়ে প্রথম ওটাতে, এবং সেগুলো সবকটাই সাকসেসফুল ছিল। প্রথম শোতে বিভাস দা দেখে খুব খুশি হয়েছিলেন যে এরকম থিয়েটারই আমি আমার দলে করতে চেয়েছিলাম, অনেকদিন পর আবার হয়েছে। তারপর তো ওটা অনেক জায়গায় শো হয়েছে, এনএসডি তেও গেছে, নানা কিছু হয়েছে। প্রথম রাজনৈতিক কর্তা আমাদের প্রিয়তম নাটকের মধ্যে একটা, এই গোটা টিমের। একদম, অনেক ধন্যবাদ দাদা। আগামী 4, 5 এবং 6 জুন একাডেমি মঞ্চে 3 দিন হাউস 54 নাট্য উৎসব। প্রথম দিন উড়ন্ত তারাদের ছায়া, দ্বিতীয় দিন আক্ষরিক, এবং শেষ দিন প্রথম রাজনৈতিক হত্যা। আশা করি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ। হাউস 54 কে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, যে তারা তাদের প্রথম উৎসবে আমারই 3টে নাটক পছন্দ করেছে। এটা আমার কাছে অত্যন্ত সম্মানের এবং এটা একটা ইমোশনাল ব্যাপার। আমি হাউস 54-এর সবাইকে, রাজস্বীকে, পাঞ্চালীকে, ম্যাডামকে, সবাইকে আমার ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি। আহ, এই ফেস্টিভ্যালে সবাই আসুন, একসঙ্গে আমরা 3টে দিন কাটাই বাঙালির জীবন নিয়ে, বাংলার বিশ্বাস এবং বিশ্বাস ভঙ্গের থিয়েটার নিয়ে। দেখা হোক জুন মাসে গরমের বিকেলগুলোতে। টাটা।